হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, জাস্ট খুব আনন্দে আছো। তো আজকে উইদাউট এনি লেট ক্লাস 12-এর ছাতির বদলে হাতির কোয়েশ্চেন আনসার স্টার্ট করছি। ঠিক আছে, চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন লেখো। 25-30 বছর আগেকার কথা, 25-30 বছর আগেকার কথাটি সংক্ষেপে লেখো, অথবা বিশ্বাস করো বানানো গল্প নয়। লেখক যে গল্পটির কথা উল্লেখ করেছেন তা নিজের ভাষায় লেখো। লেখক সুভাষ মুখোপাধ্যায় আমার বাংলা রচনার ছাতির বদলে হাতি অংশে 25-30 বছর আগেকার যে কাহিনীর উল্লেখ করেছেন সেটি কোনো বানানো গল্প নয়, তা হলো গাঢ় পাহাড়তলির এক গাঢ় চাষি চেংমানের কাহিনী। চেংমান একদিন তার ব্যবসার মালপত্র কিনতে হালুয়াঘাট বন্দরে যায়। ফেরার সময় প্রবল বৃষ্টিতে আটকে পড়ে সে মনমোহন মহাজনের দোকানের ঝাঁপের তলায় আশ্রয় নেয়। বৃষ্টি কমার লক্ষণ না দেখে মনমোহন কলকাতা থেকে কেনা নতুন ছাতাটি চেংমানের মাথার ওপর মেলে ধরে, সেটি নিয়ে তাকে বাড়ি যেতে বলেন। তার ব্যবসার সব মালপত্র না হলে বৃষ্টির জলে বরবাদ হয়ে যেত। পয়সার ব্যাপারেও চেংমানকে চিন্তা করতে বারণ করেন মহাজন। নিরুপায় চেংমান তাই নিমরাজি হয়ে ছাতাটি নিয়ে বাড়ি ফিরে যায়। সেদিনের পর হাটে যখনই মনমোহন মহাজনের সঙ্গে চেংমানের দেখা হয়, সে মহাজনকে ছাতির দাম দিতে অনুরোধ করে, তবে মনমোহন প্রতিবারই তাকে তাড়াহুড়ো করতে নিষেধ করে। এভাবেই বেশ কয়েক বছর বাদে হঠাৎ একদিন হাটে চেংমানকে পাকড়াই করে মনমোহন সকলের সামনে তার পাওনা মেটাতে বলে। লাল খেরোর খাতা বার করে মনমোহন চক্রবৃদ্ধি হারে ছাতির দাম বাবদ সুদ সমেত তার প্রাপ্য 1000 টাকা দাবি করেন, যা প্রায় একটা হাতির দামের সমান। এই অবিশ্বাস্য কাহিনীর কথাই লেখক এখানে বলেছেন। নেক্সট দেখো। সুভাষ মুখোপাধ্যায়ের ছাতির বদলে হাতি রচনা অবলম্বনে গাঢ় পাহাড়ের অধিবাসীদের ওপর মহাজনের শোষণ বর্ণনা করো, অথবা ছাতির বদলে হাতি প্রবন্ধে চাষিদের ওপর মহাজনী শোষণের সংক্ষিপ্ত বর্ণনা দাও, অথবা ছিল জোতদার আর তালুকদারের নিরঙ্কুশ শাসন। শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছেন তা নিজের ভাষায় লেখো। লেখো আনসার। সুভাষ মুখোপাধ্যায় তার ছাতির বদলে হাতি রচনায় গাঢ় পাহাড়ের অধিবাসীদের ওপর মহাজনরা কিভাবে দীর্ঘদিন ধরে শোষণ করে চলেছে তার ছবি তুলে ধরেছে। পাহাড়তলির চাষি চেংমান একবার হালুয়াঘাট বন্দরে ব্যবসার সওদা করতে আসে। ফেরার পথে প্রবল বর্ষায় সে আটকে পড়ে। মনমোহন মহাজনের একটি নতুন ছাতা জোর করে চেংমানকে গছিয়ে দেয়। এরপর বহুবার হাটে মনমোহনের সঙ্গে চেংমানের দেখা হলেও মনমোহন প্রতিবারই তাকে ছাতের দাম দেওয়ার ব্যাপারে তাড়াহুড়ো করতে নিষেধ করে। কয়েক বছর পর মনমোহন চেংমানকে পাকড়াও করে, তার দেনা মিটিয়ে দিতে বলেন। লাল খেরোর খাতা খুলে চেংমানকে মনমোহন জানান যে ছাতার দাম এবং তার চক্রবৃদ্ধি সুদ সহ বর্তমান তার 1000 টাকা প্রাপ্য। এছাড়া লেখক গাঢ় পাহাড়ের চাষিদের কথা বলতে গিয়ে বলেছেন যে ফসল কাটার পর প্রথমেই চাষিকে সেই ফসল জমিদারের খামারে তুলতে হতো। ভূস্বামীদের ধার দেনা মেটানোর পরেই চাষিরা অবশিষ্ট ফসল নিজের ঘরে তুলতে পারত। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ধান জমিদারকে দিয়ে চাষিকে ঋণ শোধ করতে হতো। এত টাকা ধারের জন্য সেই সময় ধার্য ছিল 1 মণ ধান। তার উপর ছিল আবওয়াব অর্থাৎ অতিরিক্ত দেয় কর। আবার মূল করের চেয়ে আবওয়াবের পরিমাণ বেশি ছিল। তাই কয়েক মাস ধরে যে চাষি তার বুকের রক্ত দিয়ে জমিতে ফসল ফলাতো, শেষমেশ শূন্য হাতেই সে ঘরে ফিরতে বাধ্য হতো। সাধারণ প্রজাদের তুলনায় নানকার প্রজাদের অবস্থা ছিল আরো দুর্বিষহ। সত্যহীনভাবে যারা চাষ জমি ভোগ করত, অর্থাৎ জমিদার বা তালুকদাররা যেসব ভৃত্য চাষ করত, তারাই ছিল নানকার প্রজা। জমির ফসল বা আম কাঁঠাল তাদের কোনো অধিকার ছিল না। জমি জরিপ করার পর তাদের প্রত্যেকের জন্য 2.5 টাকা পর্যন্ত রাজস্ব ধার্য হতো। সেই খাজনা দিতে না পারলে তহসিলদার নানকার প্রজাকে জমিদারের কাছারিতে নিয়ে গিয়ে পিছমোড়া করে বেঁধে মারধর করত এবং গুদাম ঘরে আটকে রাখত। তারপর নিলাম ডেকে সেই প্রজার সমস্ত সম্পত্তি দখল করতেন জমিদার। এছাড়াও আরো বিভিন্ন উদাহরণ ছড়িয়ে রয়েছে সারা গল্প জুড়ে।
যেমন ডালু উপজাতির গ্রাম কুমারগাতির ব্যবসায়ী নিবেদন সরকার তার মুদিখানার মশলাপাতি কেনার জন্য কয়েক বছর ধরে টাকা ধার করে চলেছিল মহাজন কুটিশ্বর সাহার কাছ থেকে। সেই ধারের টাকা তুলতে কুটিশ্বর সাহা নিবেদনের 66 বিঘে জমি কেড়ে নিয়েছিলেন। আর এক জায়গায় দেখা যায় ধুরন্ধর মহাজন এক চাষিকে বাকিতে একটি কোদাল বিক্রি করেছিলেন। সেই টাকা তোলার অজুহাতে তিনি সেই চাষির কাছ থেকে 15 বিঘা জমি কেড়ে নেন। এই সব ঘটনার উল্লেখের মধ্যে দিয়ে লেখক মহাজনদের শোষণের ইতিহাসটি তার রচনায় নিখুঁতভাবে তুলে ধরেছেন। নেক্সট লেখো। নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ির দিকে চলল সে। কার কথা? সে নতুন ছাতি কিভাবে পেল? এই যে আনসারটা, এটা যেটা প্রথমের আনসারটা 25-30 বছর আগের কথা, সেই আনসারটাই হবে। আমি কোয়েশ্চেনটা তখন আর একটা বলতে ভুলে গেছিলাম, তাই বলে দিলাম। ঠিক আছে, মাথায় রাখো যেটা 1 নম্বর কোয়েশ্চেন আনসার যা লিখিয়েছি সেটাই। আর একটা প্রশ্ন এর সাথে লেখো, আনসারটা হবে একই, যেটা প্রথমের আনসার লিখেছিলাম সেটাই। চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে। চেংমান কে? কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল? অথবা তাতে চেংমানের চোখ কপালে উঠলো। চেংমান কে? তার চোখ কপালে ওঠার কারণ কি? এই যে পরপর 3টে কোয়েশ্চেন বললাম, এর সবের উত্তর হবে প্রথমটা, ওই যে 25-30 বছর আগেকার কথা যে কোয়েশ্চেনের আনসারটা আমি লিখেছিলাম, সেম ওটাই আনসার হবে। কোয়েশ্চেন এতগুলো আসতে পারে বলে লিখিয়ে দিলাম। নেক্সট প্রশ্ন লেখো, এবার উত্তর লিখবে। পাহাড়ের নিচে যেদিন থেকে লাল নিশান খুঁটি গেড়েছে সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে। চোখ ফোটার ফলে তাদের কি কি পরিবর্তন ঘটেছে তা ছাতির বদলে হাতি রচনা অবলম্বনে লেখো। আনসার। লেখক সুভাষ মুখোপাধ্যায় সাধারণভাবে গারো পাহাড়ের অধিবাসীদের বিষয়ে, বিশেষত সেই অঞ্চলের 50টা গ্রামের ডালুদের সম্বন্ধে কথা বলেছেন। দিনের পর দিন শোষিত, নিপীড়িত, অত্যাচারিত হতে থাকা ডালু সম্প্রদায়ের মানুষ কমিউনিস্ট পার্টির প্রভাবে জেগে উঠেছিল। দুমনাকুড়া, ঘোষপাড়া, ভুবনকুড়া, নাওয়াপাড়া প্রভৃতি গ্রামের চাষিরা একজোট হয়ে সিদ্ধান্ত নেয় যে তারা তাদের ক্ষেতের ধান আর জমিদারের খামারে তুলবে না। জমিদাররা পুলিশ কাছারি কোনো কিছু করেই তাদের শায়েস্তা করতে না পারায় এই আন্দোলনের কাছে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয়েছিল। ক্রমে চেতনা সম্পন্ন হয়ে ওঠে ডালু আর গারো উপজাতির মানুষরা। ধীরে ধীরে তারা নিজেদের প্রাপ্য সম্মানও আদায় করতে সক্ষম হয়। তথাকথিত ভদ্রলোকরা তাদের আয় তুই তুকারি করতে বা অশ্রদ্ধা করতে সাহস পায় না। থানায় পুলিশও তাদের চেয়ার দিয়ে বসতে দেয়। পাহাড়ের লাল নিশান গারো পাহাড়িদের ঐক্যবদ্ধ করে তুলেছে। হাল বলদের অভাবের কারণে তাই তারা গাঁতা পদ্ধতিতে অর্থাৎ সম্মিলিতভাবে চাষাবাদ শুরু করে। এভাবে তাদের জীবনযাত্রার পরিবর্তন ঘটে চলেছিল। নেক্সট কোয়েশ্চেন লেখো। আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা। নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল? পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল? অথবা আর এক রকমের প্রথা আছে, কোন প্রথার কথা বলা হয়েছে? কিভাবে এই প্রথার অবসান ঘটেছিল? আনসার লেখো। লেখক সুভাষ মুখোপাধ্যায় ছাতির বদলে হাতি রচনায় গারো পাহাড় ও পাহাড়তলির প্রজাদের দুরবস্থার বর্ণনা প্রসঙ্গে নানকার প্রজাদের কথা পৃথকভাবে আলোচনা করেছেন। জমিদার বা তালুকদাররা যেসব প্রজা সত্ত্বহীনভাবে চাষ জমি ভোগ করত তারাই ছিল নানকার প্রজা। অন্য প্রজাদের তুলনায় নানকার প্রজাদের অবস্থা ছিল আরো দুর্বিষহ। জমির ফসল বা আম কাঁঠাল তাদের কোনো অধিকার ছিল না। জমি জরিপ করার পর তাদের প্রত্যেকের জন্য 2.5 টাকা পর্যন্ত রাজস্ব ধার্য হতো। সেই খাজনা দিতে না পারলে তহসিলদার নানা প্রকারে প্রজাকে কাছারিতে নিয়ে গিয়ে পিচমোড়া করে বেঁধে মারধর করত এবং গুদাম ঘরে আটকে রাখত। তারপর নিলাম ডেকে সেই প্রজার সমস্ত সম্পত্তি খাস দখল করত জমিদার আর তালুকদাররা। মহাজন প্রজাদের কাছ থেকে ধার বাবদ 1 মণের জন্য দ্বিগুণ পরিমাণ ধান আদায় করত। গারো পাহাড়ের উপত্যকার দুমনাকুড়া, ঘোষপাড়া, ভুবনাকুড়া, নাওয়াপাড়া এসব ডালু উপজাতি প্রধান গ্রামগুলিতে চাষিরা কমিউনিস্টদের প্রভাবে জেগে উঠেছিল। সেই সব জায়গায় চাষিরা একজোট হয়ে জানিয়েছিল যে তাদের ক্ষেতের ধান তারা আর জমিদারের খামারে তুলবে না। পুলিশ কাছারি কোনো কিছু করেই জমিদার চাষিদের জব্দ করতে পারেনি।
পুলিশ বা তথাকথিত ভদ্রলোকরা আর তাই তাদের অসম্মান বা অশ্রদ্ধা করতে পারে না, আর প্রজারা তাদের অধিকার ও সম্মান আদায় করতে শেষ পর্যন্ত সক্ষম হয়। আর এর ফলেই নানকার প্রথা এবং জমিদারদের অন্যান্য শোষণ ও অত্যাচারের অবসান ঘটে। নেক্সট লেখো, এটাই লাস্ট। ছাতির বদলের হাতি গল্পে মনমোহন মহাজনের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। সুভাষ মুখোপাধ্যায় ছাতির বদলে হাতি গল্পে মনমোহন মহাজন চরিত্রটির উপস্থাপনা ঘটেছে মহাজনী শোষণের প্রতীক হিসাবে। আলোচ্য গল্পে চরিত্রটির বিভিন্ন বৈশিষ্ট্য চোখে পড়ে। বৃষ্টিতে আটকে পড়া চেংমানকে যেভাবে মনমোহন নতুন ছাতা দিয়েছে এবং দাম নিয়ে ভাবতে নিষেধ করেছে কিংবা পরে দাম মেটানোর সুযোগ দিয়েছে, তা তার আপাত বিনয় উদারতার নিদর্শন। বিনয় কিংবা উদারতা মনমোহনের স্বভাবগত বৈশিষ্ট্য ছিল না, এগুলি ছিল তার দুরভিসন্ধির ভান। তাই চেংমান পরে বারবার বললেও মনমোহন ছাতার দাম নিতে চায়নি, এবং যখন চেংমান ছাতার কথা ভুলে গিয়েছে তখনই সুদ সমেত ছাতার এমন দাম দাবি করেছে যা একটি হাতির দামের সমান। মনমোহন মহাজন তার সঠতার দ্বারা শোষণের যে ফাঁদ তৈরি করেছে, চেংমানকে তার শিকার হতে হয়েছে। বছরের পর বছর দাম না নিয়ে সে চক্রবৃদ্ধি হারে সুদ বাড়ার সুযোগ তৈরি করেছে। শেষে ছাতার দাম বাবদ মনমোহন 1000 টাকা দাবি করেছে, যা চেংমানের মতো দরিদ্র গাঢ় চাষিকে নিঃস্ব করার জন্য যথেষ্ট। সব মিলিয়ে মনমোহন মহাজন একটি চূড়ান্ত নেতিবাচক চরিত্র এবং মহাজনী শোষণের জীবন্ত প্রতীক রূপে ছাতির বদলে হাতি গল্পে উঠে এসছে। ঠিক আছে, তো এখান থেকে এই সমস্তই প্রশ্ন উত্তর হবে। আর একটা লেখানোর আছে বিষয় সংক্ষেপ আর কিছু শর্ট নোট, মানে কিছু ওয়ার্ড মিনিংস, এগুলো আমি পরের দিন লিখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা থেকে শেষ হয়ে যাবে। আজকে এইটুকুই, আশা করি কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে লিখে জানিও কেমন লাগছে, বা কোনো প্রশ্ন থাকলে তাও জানিও। ভালো থেকো, দেখা হবে নেক্সট একটা ব্লগে নতুন কোনো টপিক নিয়ে। টাটা।